So, hello Pritam, welcome to Words from Hello, Dada. Achievers. Thank you. Thank you, Dada, for giving me this opportunity to help the experienced junior ones. সো প্রীতমকে আমরা স্বাগত জানাই আমাদের শোতে, ওয়ার্ডস ফ্রম অ্যাচিভার্স শোতে, যেখানে আমরা বিভিন্ন অ্যাচিভার্স যারা অলরেডি এক্সাম ক্র্যাক করেছে তাদের থেকে আমরা তাদের সফরটা, জার্নিটা, এই স্ট্রাগল থেকে সিলেকশনের যে জার্নিটা, সেই জার্নিটা আমরা সুন্দরভাবে জানবো যে কিভাবে সেই জার্নিটা তারা কভার করেছে। সো প্রীতম, তোমার একটু জাস্ট ছোট্ট একটা সেলফ ইন্ট্রো দিয়ে দাও, যে তোমার, তারপরে আমি জার্নিটা আরো ডিটেলে যাব কিভাবে তুমি শুরু করেছিলে। একটা ছোট্ট সেলফ ইন্ট্রো দিয়ে দাও আমাদের হ্যাঁ, অ্যাসপিরেন্টদের আমি জন্য। আহ, আমি বিটেক ইলেকট্রনিক্সে পাশ করার পর গ্র্যাজুয়েট হয়েছিলাম 2016 সালে। তারপর আমি অনেকগুলো এক্সাম দিলাম, এসএসসি এসএসসি ওরিয়েন্টেড এক্সাম দিয়ে তারপর এখন কারেন্টলি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্টে সেটেলড। গ্রেট গ্রেট। তো এসএসসি, সিজিএল, সিএইচএসএল দুটোই কি তুমি দিয়েছিলে? আমি মেনলি সিজিএল দিয়েছি, আমি সিজিএল দিতাম, আচ্ছা, সাথে সিএইচএসএল এমটিএস এগুলো অ্যাপিয়ার হতাম আমি। ওকে ওকে। কিন্তু আমার টাইপিং খুব খারাপ ছিল, তাই জন্য আমি সিএইচএসএল এ আমার কোয়ালিফাই আমি করতে পারিনি নাম্বার ভালো থাকা সত্ত্বেও। এমটিএস পেয়েছিলাম আমি শুরুর দিকে, এমটিএস সিজিএল এমটিএস 19 আমি ক্লিয়ার করে দিলাম। বাহ, গ্রেট গ্রেট। সো সব স্টুডেন্টদের একবার একটু বলে দাও তুমি এখন এই মুহূর্তে কোন পোস্টে আছো। আমি এখন সিজিএল 20 দিয়ে প্রিভেন্টিভ অফিসার কলকাতা কাস্টমস এ রয়েছি। বাহ, গ্রেট গ্রেট। তার আগেও মোস্ট প্রবাবলি তুমি একটা ক্লিয়ার করেছিলে না, জিএসটি হ্যাঁ, ইন্সপেক্টর? আমি তার আগে আমার জার্নিটা এরকম যে আমি সিজিএল প্রথম আমি সিজিএল 17 আমি বসেছিলাম, তখন আমি আচ্ছা ফেলিওর টু গেট মেরিট। আর সিজিএল 18 আমি একটা 28 গ্রেড পেয়ে চাকরি পাই, জুনিয়র অ্যাকাউন্টেন্ট। আর সিজিএল 19 অ্যাজ জিএসটি ইন্সপেক্টর ইন কলকাতা জিএসটি। গ্রেট। সিজিএল 20 তো ওই পোস্টে আসি, প্রিভেন্টিভ অফিসার। বাহ, খুব ভালো। তো এই মুহূর্তে তুমি কোথায় পোস্টেড আছো? আমি কলকাতাতেই রয়েছি, আচ্ছা, গ্রেট। কলকাতা এয়ার কার্গো। বাহ, খুব ভালো, গ্রেট। সো প্রীতম, আমি একদম শুরু থেকে শুরু করি। তোমার প্রিপারেশন ডেজ, মানে যখন একদম মানে স্ট্রাগলিং ফেজ যেটাকে আমরা বলি, ঠিক আছে, হ্যাঁ। লড়াইয়ের আসল যে মুহূর্তগুলো, তো স্ট্রাগলিং ফেজে হুম। তুমি কি কি হার্ডেলস ফেস করেছিলে? এর আগে আমি শুরু করছি হার্ডেলস কি কি দিয়ে, মানে কি ফেস করেছিলে সেইটা দিয়ে শুরু করছি, তাহলে ভালো হয়, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে যে কি কি সমস্যা তারাও সম্মুখীন হচ্ছে এবং তুমিও সম্মুখীন হয়েছিলে। আমার হার্ডেলসটা একটু অন্যরকম, কারণ আমি একজন ওয়ার্কিং ক্যান্ডিডেট ছিলাম। মানে আমি ইঞ্জিনিয়ারিং পাস আচ্ছা, করার পর আমি একটা এমএনসি তে অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ওয়ার্কিং ছিলাম। তো তার সাথে আমাকে যে প্রিপারেশন চালানোর জন্য আমি খুব দিনে 2 to 3 আওয়ার্স পেতাম, এর বেশি আমি পেতাম না। তো সেই সময়ে আমাকে মানে ইভেন আমি বাইরে থাকতাম, একা থাকতাম, তো সবকিছু ম্যানেজ করে আমার যে প্রিপারেশনের জন্য যে আমি বসবো, আমাকে যে আমাকে টাইম ডেডিকেট করতে হবে, সেই ডেডিকেট করাটা আমার চাপ ছিল। তো ইনিশিয়ালি আমি সবসময় যে মোটিভেশন পেতামও না করার, যে কেন করব, কারণ আমি একটা অন্য জোনে রয়েছি, সেই জোন থেকে একটা ডিফারেন্ট জোনে আমাকে মেন্টালিটি আমাকে শিফট করতে হতো। তো সেই দিক থেকে দেখতে গেলে সেই সব হার্ডেলস গুলো, তার বন্ধু বান্ধব আমার অন্যরকম ছিল। তো তাদের থেকে আমাকে ডেভিয়েট করে আমাকে ওই দিকটায় মুভ করতে যখন হতো প্রিপারেশনের সময়, তো আমি একটু লেথার্জিক ফিল করতাম, মোটিভেশনটা কম অ্যাজ ইউজুয়াল কম ছিল। তো এইভাবে আমাকে একটু জার্নিতে আমাকে একটু ব্রেক পেতে হয়েছে এই শুরুর বুঝতে দিকে। পেরেছি বুঝতে পেরেছি। আর তুমি মোটামুটি ওই টাইমটা, মানে তোমার প্রিপারেশন ফেজে মানে কি কি সোর্স ফলো করেছো? সোর্স সোর্স বলতে গেলে এখন অ্যাজ এ বিগিনার আমি খুবই মানে কোন সোর্স নেব, কোন সোর্সটা ঠিক হবে, এই নিয়ে আমি খুব কনফিউজ থাকতাম। যেমন যেমন বাকিরা এখন হুম থাকে হুম, যে কি করা উচিত অ্যাকচুয়ালি। একদম। তো প্রথম দিকে সবকিছু স্ক্যাটার্ড হইতে আমি সবকিছু ঘাটাঘাটি করতাম, একটু এটা করি, একটু ওটা করি, একটু এই বই পড়লাম, একটু ইউটিউবে এটা দেখলাম, ওটা দেখলাম, এই করে করে ঠিক একটা। কিন্তু আমি যদি শুরু করি যে ম্যাথ, ম্যাথ যেহেতু খুব ইম্পর্টেন্ট আমাদের এসএসসি বা ব্যাংকিং যে কোনো এক্সামের জন্যই, যদি ম্যাথ দিয়ে স্টার্ট করি,
আমি প্রথমে কিরণের একটা বই কিনেছিলাম, প্রিভিয়াস ইয়ার Recording in progress. হুম। আচ্ছা, কিরণের ম্যাথসের বই বলছো তাই তো? হ্যাঁ, কিরণের ম্যাথস এর বইটা কিনেছিলাম। সেকেন্ডলি আমি আমি সিজিএল 17-এ ফেলিওর হই, ভালো স্কোর করতে পারিনি মেইনসে। আচ্ছা তো আমি ভাবলাম যে আমার ম্যাথের কোনো টিউশন দরকার। তখন আমি আমার যে ম্যাথ গুরু অমিয় কুমার স্যার, তার কাছে আমি অনলাইনে কোচিং ভর্তি হই। আচ্ছা আচ্ছা। তো তার হাত দিয়েই আমি ম্যাথে আমার জিরো থেকে আর কি অনেকটা আমি অ্যাডভান্স লেভেলে যেতে পেরেছি। কারণ তিনি ওনার কোচিং এর এক্সারসাইজেস এবং আদার যে জিনিসপত্র বিভিন্ন, উনি ক্যাটের যে ম্যাটেরিয়াল, ক্যাটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যদিও এখন ওগুলো রেলিভেন্ট নয়, বাট ওই সময় যখন সিজিএল 17-এ হঠাৎ করে কোশ্চেন খুব টাফ চলে আসে, একদম। তখন আমাদের যারা যারা সিজিএল 18-এ যারা অ্যাসপিরেন্ট, তারা প্রত্যেকেই ক্যাট, স্যাট, আইএফটি এইসব কোশ্চেন আদার্স সব রকম যত রকম এক্সাম হয়, ইপিএসসি, সিস্যাট, সিটিএস, সিএপিএফ জব, যেখানে যা যা আছে সব আমরা কোশ্চেন সলভ করতে থাকতাম তখন। আর সাথে আমাদের এসএসসির পিআইকিউ তো রয়েছেই। এবার টিসিএস যখন ভেন্ডার আসলো, ওদের প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিল। আগের যে প্যাটার্ন তার সাথে অনেকটাই ম্যাচ করে না, কোশ্চেন প্যাটার্নের কথা বলছি। হুম হুম। আর এইভাবে আমি এইভাবে আর কি প্র্যাকটিসও করেছি, পরীক্ষা দিচ্ছি, এরকম করে করে আমার চলেছে আর কি। তার সাথে কিছু সময় মক দিতাম, কিছু শর্ট মক দিতাম। আড্ডা 24/7 ওই সময় কিছু কিছু 10 মিনিটস এর কুইজ থাকতো, সেগুলো অ্যাপিয়ার করতাম হুম। আমাকে মানে স্পিড আনার জন্য। এসএসসি সিজিএল এর টিসিএস একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নের মধ্যে এটা জেনারেলি কোশ্চেনটা করে। তো সেই প্যাটার্নে একবার যদি কেউ ওয়াকিবল বা একবার প্যাটার্নটা বুঝে যায় যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, তাহলে তার অনেক প্র্যাকটিস করলে অনেকটা স্কোর বাড়ানো সম্ভব। যে 120 পাচ্ছে, তার সে 170-80 পাওয়া কোনো ব্যাপার থাকে না ঠিকঠাক প্র্যাকটিস করলে। কিন্তু এখন আবার সিজিএল এর প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় 100 খান অঙ্ক আসতো, এখন তো 30টা মনে হয় অঙ্ক আছে। তো এইভাবে আর কি আমি অঙ্কটা মোটামুটি ম্যানেজ দিয়েছিলাম। বুঝতে পেরেছি। আর ইংলিশের ক্ষেত্রে মানে কিরকম ভাবে? দেখো ইংলিশটা জানি, হ্যাঁ, কারণ আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে আমি যখন সিজিএল দিতাম ইংলিশে অলমোস্ট ফুল স্কোরই আসতো, তো ইংলিশটা আমার খুব একটা ডিফিকাল্টি হতো না সিজিএল যখন আমি দিতাম। তো হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ইংলিশটা তুমি কিভাবে মানে ট্যাকেল করেছো ওই টাইমটায়? ইংলিশ হচ্ছে গিয়ে আমি আমি ইংলিশ সাবজেক্টের প্রতি গ্রেটফুল, কারণ এই ইংলিশটা আমাকে সিলেকশন দিয়েছে। কারণ আমি যদি মেন্সে স্কোর বলি, আমার সিজিএল 18-এ মেন্সে 200-তে ইংলিশে ছিল 191, বাহ। সিজিএল 19-এ ছিল আমার 187 মতন, এবং সিজিএল 20-তে 184। ইভেন সিজিএল 17-এর সময় আমার 165 অ্যারাউন্ড ছিল। তো ইংলিশটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বিশাল যে খাটাখাটি করেছি এরকম না, কিন্তু আমি যখন সিজিএল শুরু জার্নির দিকে, আমি আর ইংলিশ নিয়ে আমি একদমই মানে কিছু বুঝতাম। আমি ইংলিশ বিটেক ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য আমি ইংলিশ সব বুঝতাম, বাট যে গ্রামাটিক্যাল অ্যাপ্রোচটা, যে এবং যে ওয়ার্ড, যে ভোকাবুলারি, যে ভাস্ট ভোকাবুলারি, সেগুলো যে মেমোরাইজ করা, সেগুলো আমার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তো আমি তো সেরকম কোনো গাইডেন্স আমি বুঝতে পারছিলাম না কার্ডটা করা ঠিক। হুম ওই হুম। সময় দিল্লিতে অনেক ফেমাস টিচার ছিলেন, আমার কিছু কিছু বন্ধু তার কাছে পড়তেন, যেন অঙ্কুল স্যার এরকম ছিলেন, আচ্ছা। আরো অনেক স্যার ম্যাডাম ছিলেন। তো আমি ওদের তো দুই একটা ইউটিউবে ক্লাস দেখেছি, দেখলাম ঠিকঠাক হচ্ছে না আমার, ঠিক যেটা আমি বুঝতে চাই সেটা হচ্ছে না। তারপরে আমি নিজে থেকে শুরু করলাম। আমি ওয়ার্ড ফর মেডিসি বইটা আমাকে একজন দিয়েছিল, সেই বইটা আমি ধরো শুরু থেকে করতে স্টার্ট করি। তো ওয়ার্ড ফর মেডিসি প্রথম প্রথম করতে আমাকে একটু অসুবিধাই ফিল হচ্ছে, যে কি করছি বুঝতে পারছি না। আস্তে আস্তে আমি যখন বইটার সাথে একটুখানি মানে অ্যাকোয়েন্টেড হয়ে গেলাম, তারপর বইটা আমার কাছে, এখন আমার বইটা মানে দারুণ একটা ইংলিশের অ্যাসপিরেন্টদের জন্য বাইবেল আর কি। ওটা একদম থাকা একদম উচিত, একদম। করা উচিত। ওর পিছনে অনেকগুলো আর কি, বইটার পেছনে অনেকগুলো একটা ওয়ার্ডের একটা ইয়ে আছে, 400 ওয়ার্ডের মতন একটা রাইট কম্পাইলেশন আছে। সেই রাইট কম্পাইলেশনটা রাইট। করা খুব ইম্পর্টেন্ট হলো। আর বাকি রইলো গ্রামারের জন্য আমি জেনারেলি এসপি বক্সি বইটা ফলো করতাম। এসপি বক্সি গ্রামার খুব ঠিকঠাক দেওয়া আছে, অথেন্টিক। এবার আমার একটুখানি ইংলিশের প্রতি আমি একটু ডিপে ঢুকে যাই, আমি আবার অক্সফোর্ড ইডিয়মস এর বই কিনে আনি, সেগুলো আচ্ছা করি। আরো যা যা আমি বই টই পাই, আমি আবার একটু গুগলে ভোকাবুলারি প্র্যাকটিস করছি। রিডিং আমি আর হিউজ রিডিং, ভোরাসিয়াস রিডিং আমি প্র্যাকটিস করছি। কোত্থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস হয়ে গেল আমি গার্জিয়ানে সুইচ করে গেছিলাম মাঝে আচ্ছা মাঝে। আচ্ছা। বিভিন্ন যেখান থেকে পাচ্ছি আমি এডিটোরিয়াল পড়ছি আর কি। পড়ে পড়ে আমার এক সময় এরকম দাঁড়ালো যে আমি ইংলিশটা মোটামুটি এরকম দাঁড়িয়ে গেছে যে কি এসএসসি কি বলতে চাইছে, মানে ইংলিশের মধ্যে কি জানতে চাইছে সেটা খুব ইজি হয়ে যায়। অবশ্যই ব্যাংকিং এর ইংলিশ একটু টাফ,
হুম, হুম। এসএসসি তুলনায় বেশ টাফ। এসবিআই পিও আইবিপিএস আমি এক্সাম দিয়েছি, তো তাদের লেভেলটা একটু হাই। বাট এসএসসি যে লেভেলটা ওটা অ্যাচিভ করা, এই যে আমি যে প্রসেস গুলো বললাম মোটামুটি করলে আরামসে হয়ে যাবে। এবং সাথে গ্রামারটা প্র্যাকটিস করতে হবে, আচ্ছা, এবং একটা কথা তোমাকে প্রচুর জিজ্ঞেস করি কোশ্চেন যেটা, প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, যেটা আমাকে অনেক স্টুডেন্টই জিজ্ঞেস করে, এবং আমিও জিনিসটার উপর ফোকাস হ্যাঁ। করি। কারণ আমি হুম হুম। সিজিএল, রেলওয়ে এবং তার সাথে ডাব্লিউবিসিএস বা স্টেট পিএসসি বা ব্যাংকিং এক্সামসের জন্য আমি যেহেতু প্রিপারেশন করাই, তো রেলে যেরকম হ্যাঁ। ইংলিশটা নেই, একেবারেই নেই। এবার বাকি হুম পরীক্ষাগুলোতে হুম হুম। ইংলিশ রয়েছে। এবার আমি একটা জিনিস খুব সবসময়, ইম্পর্টেন্ট। হ্যাঁ। একদম, আমি একটা জিনিস সবসময় স্টুডেন্টদের বলি যে এডিটোরিয়ালটা ভালো করে পড়ো। তো হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস জিনিসটা, এটা কতটা গুরুত্বপূর্ণ মানে সিজিএল এর মতো পরীক্ষার জন্য? তো হিন্দু এডিটোরিয়াল একটা এরকম জিনিস যে, যে কোনো একটা অ্যাসপিরিয়েন্টকে ওভারঅল সব দিকেই নজর থাকতে হবে। এবার হিন্দু এডিটোরিয়াল একটা এমন জিনিস যে তাকে পুরোপুরি ওভারঅল একটা একটা ডেভেলপ একটা ডেভেলপমেন্ট মানে জায়গা নিয়ে যায়। একটা বিগিনার্স কে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যায় কিভাবে? একদম একদম। এক তো হিন্দি এরিয়াল করলে তার যে জেনারেল নলেজ হুম, সেটা এনরিচ করবে। দুই হচ্ছে ওর যে ইংলিশের যে লেখার স্টাইলটা, লেখা এক একটা এডিটোরিয়াল যারা লেখেন তারা খুব হাই ফাই মানুষ, তারা খুব বড় বড় প্রফেসর, বড় স্ট্যাটিস্টিশিয়ান, সায়েন্টিস্ট এরা হয়। তো তারা যে লেখেন তাদের লেখার যে স্টাইলটা সেটা বোঝা দরকার। কি বলতে চায় যে একটা পার্টিকুলার প্যারা থেকে কি ভাবটা বেরিয়ে আসে সেটা ক্যাপচার করতে হবে। একটা স্টুডেন্টকে অনেক কিছু জানা যায়। এবং গ্রামার যে গ্রামারের যে বিভিন্ন যে টেন্স, আমরা যে টেন্স যে বিভিন্ন যেগুলো পড়ি, যে লাইক পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ভার্ব, এগুলো যে ইউজ এডিটোরিয়ালে এমন ভাবে দেওয়া থাকে যে ওটা পড়লে আপনি গ্রামার এমনি ক্লিয়ার হয়ে যাবে। একদম। ক্লোজ টেস্টে হেল্প হয় যে পার্টিকুলার যে ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড লাগবে, হুম, হুম। যে এই ওয়ার্ড যেমন কোপ উইথ, এইটা এইসব মানে আমরা একটা এক্সাম্পল দিলাম যে ফ্রেজাল ভার্ব সবকিছু একটা মানে ওভারঅল জায়গা দাঁড়িয়েছে। তো যে কোনো জিনিস একদম এডিটোরিয়াল অবশ্যই অ্যানালিসিস করা, তার থেকে জেনারেল নলেজে হেল্প হলো, আমার ইংলিশটা লাভ হলো। তো ঠিক। এই কোনো তোর নেই কি আছে। আচ্ছা, এবার আমি একটু চলে যাব যে এই যে জেনারেল অ্যাওয়ারনেস বা যেটাকে আমরা জেনারেল স্টাডিজ বলে থাকি অনেক সময়, যে আমার হুম, হুম, হুম। জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা কিভাবে বা কোন সোর্স ফলো করেছিলে, এবং ফলো মানে তোমার মতে কোন সোর্স ফলো করা উচিত একটা সিজিএল অ্যাসপিরেন্টের জন্য, সিজিএল বা সিএইচএসএল অ্যাসপিরেন্ট? জেনারেল অ্যাওয়ারনেস একটা এমন একটা মিস্টেরিয়াস জিনিস যে আজ পর্যন্ত ওর কেউ আর কি সঠিক মানে কোনো স্ট্র্যাটেজি হয় না, বা স্ট্র্যাটেজি করেও কাজ হয়নি। কিন্তু করতে তো হবেই, মানে একটা আউট অফ 50 আমি যদি স্কোর করতে চাই, মানে 30 স্কোর করতে চাই, তো তার জন্য অবশ্যই করতে হবে। আমি আমার সময় প্রিলিমসে জিকে থাকতো, এবং জিকের জন্য আমি প্রিলিমসে অনেকবার বেঁচে গেছি। মানে আমার সময় এই ডবল এর জন্য আলাদা যে হুম, যে মার্কস তার জন্য আমার বেশ ভালোই মার্কস থাকতো প্রিলিমসে জিকের জন্য। তো জিকের জন্য আমি এরকম ছিলাম যে আমি একটু ফ্যানাটিক হয়ে গেছিলাম যে জিকে কোত্থেকে আসছে, এসএসসি কোত্থেকে জিকে দিতে পারে। আমি সব রকম সোর্স ঘাটাঘাটি শুরু করি। বেসিক সোর্স বলতে আমাদের যে রয়েছে লুসেন্ট, তরুণ গয়াল, হুম। এগুলো তো রয়েছে। এখন আবার অনেকে ব্ল্যাক বুকের জিকে করে, পিনাকেলের জিকে করে, যে কোনো বই যে কেউ করতে পারে, যেগুলো প্রিভিয়াস ইয়ার করা অবশ্যই জরুরি। আচ্ছা, বাকি যে রইলো এবার স্পেসিফিক যদি কেউ দেখতে চায়, আমি অনেক সময় দেখেছি এসএসসি এনসিইআরটি থেকে কিন্তু অনেক কোশ্চেন তোলে। একদম একদম। এনসিইআরটি যদি কেউ ঠিক। ডিপে পড়ে তাহলে অনেক কোশ্চেন বেরিয়ে আসে। এবার এনসিইআরটি বই এতটা পড়া সম্ভব না ভাসতে গিয়ে। আমি পড়তাম, আমি মোবাইলে একটু পিডিএফ নিয়ে ঘাটা জাস্ট গ্ল্যান্স থ্রু করে নিতাম যে কি বলতে চাইছে, কোনো আমি এক্সট্রা ইনফো পাচ্ছি কিনা, আমি একটু গ্ল্যান্স থ্রু করে নিলাম। তো সেখান থেকে আমি পড়েছি, আমি জিকে টুডের যে কিছু স্ট্যাটিক পিডিএফ থাকে সেগুলোও পড়েছি। মানে আমি বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করেছি। ইভেন আমি এসএসসি লোকজন দরকার পড়ে না, একটু অল্প হলে লক্ষ্মীকান্তের ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারটা দেখে নিলাম। এখন তো আমি দেখছি যে রিসেন্ট যে সিলেকশন পোস্ট এক্সামটা হয়েছে, হুম, তাতে নট অনলি আর্টিকেল, সাব আর্টিকেলও জিজ্ঞেস করছে। লাইক অ্যাটর্নি জেনারেলের জন্য 76-এর 2 পার্টে কি আসছে সেটাও জিজ্ঞেস করছে। তো কতটা ডিপে এরা চলে যেতে পারে এ কোনো খুঁটিয়ে খুঁটিয়ে সীমা প্রশ্ন নেই আর কি। করছে আর কি। তো হ্যাঁ, মানে মানে বললাম সেটাই যে এবার আর্ট অ্যান্ড কালচার যে ড্যান্স ফর্ম কোনটা কোথায় কোন ফেস্টিভ্যাল হচ্ছে তারও দেখি দ্বীপে কোন দ্বীপে গেছিল আছে, তার কেউ কিছু কোথাও মানে খুঁজে পাচ্ছে না। তো একটা লিমিটেড বেসিক বইগুলো তো পড়তেই হবে। সায়েন্স, হিস্ট্রি, পলিটি আর জিওগ্রাফি অ্যান্ড আমাদের ইকোনমিক্স, এইটা হচ্ছে কি বেস অফ জেনারেল অ্যাওয়ারনেস। তার সাথে আদার্স স্টাডি কিছু জিনিসপত্র গুলো পড়তে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখি
2024 এক্সাম 2022 থেকেও জিজ্ঞেস করে, 23 থেকেও করে, তাই জন্য খুব বেশি মানে এর জন্য পাগল হয়ে লাভ নেই। মোটামুটি একটা ব্যালেন্স স্ট্র্যাটেজি করে পড়তে হবে, সবকিছুই টাচ করে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ পড়তে হবে, যে অ্যাপয়েন্টমেন্ট, টেস্ট, স্পোর্টস, গভর্নমেন্ট স্কিম, সবকিছু দেখতে হবে। যে যার যতটা ক্যাপাসিটি আছে ততটা পড়ে যাক, আচ্ছা, কারণ কোন দিন কোত্থেকে জিকে কোন জিকে পিক করবে কেউ জানে না। একদম একদম একদম, মানে কারণ পরীক্ষার প্যাটার্ন তো প্রত্যেক বছরই ইভলভ করছে একটু একটু করে। হ্যাঁ হ্যাঁ। একদম। আচ্ছা, এবার চলে আসি আমরা রিজনিং এ। রিজনিং আমরা জানি যে এটা মোটামুটি ওয়েল নোন ফ্যাক্ট যে ব্যাংকিং এর রিজনিং এর তুলনায়, হ্যাঁ, আমি ব্যাংকিং এর তো প্রচুর পরীক্ষা দিয়েছি, এসএসসি এরও পরীক্ষা দিয়েছি, এবং আমি নিজেও ফিল করি যে ব্যাংকিং এর তুলনায় এসএসসির রিজনিংটা অনেকটা সহজ। কিন্তু সোর্স অনেকে জিজ্ঞেস করে, স্যার বই কি ফলো করব বা মক টেস্ট কি ফলো করব, সেই ক্ষেত্রে তোমার কি মতামত? এবার রিজনিং এর একটা একটা রিভলিউশন হয়েছে আমাদের সমাজে। রিজনিং গুলো আসতো, আমি যে সিজিএল 17 এর সময় কথা বলছি, ওই যে ওই রিজনিংটা কি, রিজনিংটা আমাদের মার্কস বুস্টার ছিল, যে রিজনিং এ সবাই 50-এ 48 মিনিমাম পেত, হাইয়েস্ট 50 পেত, এত ইজি রিজনিং আসতো। এবার যখন থেকে টিসিএস আসছে, আস্তে আস্তে করে একটু রিজনিং এর কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, এগুলোতে এমন এমন বিটকেল কিছু জিনিস দিয়ে দেয় যেগুলো ওই এক্সামে ক্র্যাক করা খুব মুশকিল। তো ওই 2-3টে কোশ্চেন বাদ দিয়ে বাকি যে রিজনিং থাকে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই, একটা পেপার ওয়াইজ সলভ করলেই হবে, বা কেউ যদি চ্যাপ্টার ওয়াইজ করতে চায় তাহলেও হবে, কোনো বই আলাদা করে দেওয়ার দরকার নেই। প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলোই মোর দ্যান সাফিসিয়েন্ট। আর এসএসসি রিজনিং এমন থাকে যে কেউ একটা 6-7 এর বাচ্চাও কিছু অনেক কোশ্চেন পেয়ে যাবে। ব্যাংকিং এর রিজনিং এর জন্য একটা হলিস্টিক ওয়েতে প্র্যাকটিস দরকার। আমরা যেরকম এসএসসি যেরকম ম্যাথ ভালো করে করি, ব্যাংকিং এর লোকদের রিজনিং ওরকম করে এফর্ট দিতে হয়। আমি রিজনিং এর জন্যই মেন্স ইন্টারভিউতে গিয়ে আমার নাম্বার কম ছিল। আইবিপিএস থেকে আমি ইন্টারভিউতে গিয়েছিলাম, আমার নাম্বার কম ছিল, আমার রিজনিং ইন্টারভিউ নাম্বার কম ছিল। তো রিজনিং যেমন ব্যাংকে গেম চেঞ্জার, এসএসসি তে অতটা এফেক্ট না ফেললেও 3-4টে কোশ্চেন এদিক ওদিক হয়, বাকি ডুয়েবল। এবার রিজনিং কিছু কিছু নাম্বার সিরিজে একটা প্যাটার্ন আছে, যাই কিছু 5³+1, 7³+1 এরকম করে করে দেখতে হবে। কিছু অঙ্ক এরকম হয় আমি দেখেছি। হ্যাঁ, কিছু স্কোয়ার, মানে মেনলি রিজনিং এর ক্ষেত্রে অঙ্কের যে স্কোয়ার এবং কিউব গুলো, এগুলো বেশি মাথায় রাখা খুব জরুরি। আর একদম যাতে প্যাটার্নটা বোঝা যায়। এই জিনিসটা আমিও যখন একটা টাইমে এক্সপেরিয়েন্স ছিলাম, এই স্কোয়ার কিউব মনে রাখাটা মানে বুঝতেই পারতাম যে যখন আমি সিম্পলিফিকেশন, একটা টাইম ছিল মানে 2016-17 এর যে ফেজটা, মানে যে টাইমে আমরা পরীক্ষা দিয়েছি, তো ওই টাইমে ব্যাংকিং এর পরীক্ষা এরকম সিম্পলিফিকেশন খুব আসতো, স্পেশালি ক্লারিক্যাল যে পরীক্ষাগুলো। হ্যাঁ, তো ওর জন্য স্কোয়ার কিউব অ্যাপ্রক্সিমেশন আছে, বললো যে 47.28 এর স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা ব্যাংকিং এ 47 এর স্কোয়ার নিয়ে করতে হবে। সেই যে মানে এই যে জিনিসগুলো কুইকলি, যে 47 দেখলে কি মাথায় আসবে সেরকম যে আসা, এই জিনিসগুলো, হ্যাঁ, এগুলো আর কি দরকার। 2209 যে হয়ে যাবে এরকম, মানে কুইক ক্যালকুলেশন। হ্যাঁ, মানে এবার কি রিজনিং এবং ম্যাথ দুটোর জন্যই না, মানে সব থেকে এসএসসি ফিল্ডে দরকার যে কুইক ক্যালকুলেশন, ব্যাংকিং এর ক্ষেত্রেও তাই। এই জন্য নাম্বার গুলোকে খুব ভালো করে আর কি অবজার্ভ করতে হবে, যে লাইক 25 × 25 × 35, 875, এই জিনিসগুলো, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। 25 × 16, 400, যেমন 125 × 8, 1000, এগুলো কিন্তু এই অনেক কিছু একদম তোমার দেখলেই মনে করতে হবে। 32 মানে 2⁵, এগুলো যেন মাথায় চলে আসে কারো। মানে এরকম ভাবে প্রিপারেশন থাকতে হবে যে ফিঙ্গার টিপসে থাকবে, যে মানে দেখলেই যাতে মাথায় খেলে যায়। রাইট। হ্যাঁ, এবং কিছু কিছু পার্টিকুলার মেনসুরেশনের অঙ্কেতেও তাই করতে হবে, যে মানে যখন রেডিয়াস যখন 7 হবে তখন একটা স্ফিয়ারের ভলিউম কি হবে, A4 πr³ যখন রেডিয়াস যখন 7 এর জন্য ভ্যালু কি হবে, হ্যাঁ 14 এর জন্য কি হবে, এগুলো এখন অনেক চ্যানেলে অনেক জায়গায় ডিসকাস করানো হয়। তো আমি সেটাই বলছি যে নাম্বার গুলোকে মনে রাখতে হবে, এবং ক্যালকুলেশন দেখে ভয় পাওয়া যাবে না, অ্যাটেম্প করে ফেলতে হবে। যে ভাবলে হবে না যে শর্ট ট্রিক কি আছে, এটা এই লাগে ওই লাগে না। 100 যদি থাকে 115 × 53, এটাকে বেশি না হবে, খাতায় কষে সলভ করে বেরিয়ে যেতে হবে। জন্য শর্টকাট ভাবলে হবে না, যেটা কি শর্টকাটে বেরোবো, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, যেটা প্রচুর স্টুডেন্ট আমাকে প্রত্যেক বছর জিজ্ঞেস করে, ঠিক আছে, যখন যারা সিলেকশন পাচ্ছে, যখন তাদের
লিস্টটা দেখে, বাকি স্টুডেন্টরা যারা ধরো ব্যাচে আছে তারা জিজ্ঞেস করে যে স্যার আমাদের কয়েকটা প্রবলেম আমরা ফেস করি। কি প্রবলেমটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে জিনিসগুলো ভুলে যাচ্ছি, ঠিক আছে, হয়তো রিভাইজ করছি, মক টেস্ট দিচ্ছি, জিনিসগুলো পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা মানে ওভারকাম করার কি উপায় তোমার? এইটা দেখো, এটা আমি আমি আমার এক্সপিরিয়েন্স মানে ভীষণ আমার ফ্ল্যাকচুয়েট করেছে আমার রেজাল্ট। আমি যতটা প্রিপারেশন নিয়ে গেছি, আমি একটা জিনিস দেখেছি, ইভেন কোটার একটা যে লেটেস্ট সিজনটা বেরিয়েছে সেখানেও বৈভব পান্ডের সাথে দায়ী হয়েছে। এক্সাম হলে গিয়ে এরকম করে ও সামনে করে যায় যে জিনিসটা ও জানা জিনিসগুলো নামাতে পারে, যার জন্য সিলেকশন হয় না। তো আমি একটা এক্সাম্পল দিলাম যে এই জিনিসটা কি, আমাদের যখন এক্সপেকটেশন থাকে একটা কোনো কিছুর থেকে, আমরা যখন প্রিপেয়ার্ড থাকি, তো এক্সপেকটেশন এমন হয় মাথার উপর একটা মানে ভর করে থাকে যে আমরা আমাদের সাধারণ স্বাভাবিক পারফরমেন্সটা দিতে পারি না। আমরা আমাদের হাত চলে না, আমরা মানে কিছুই মানে মানে মনে হচ্ছে একটা অঙ্ক দু তিনবারে নামছে, প্রথম অ্যাটেম্পটে নামছেই না, সেকেন্ড অ্যাটেম্পটে নামলেই না, আবার তিনবার করলাম তখন হচ্ছে। এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে, যার জন্য আমার র্যাঙ্কে হেরে ফেলে, নাহলে আমার র্যাঙ্ক আরো ভালো হয়, সেটা আমি নিজে ফেস করেছি। কিন্তু কিছু করার নেই এই জিনিসটা। এবার এবার আমি বলছি, CGL-20 দেওয়ার পর আমি CGL-22-তেও বসেছিলাম, আমি 22-23 বসেছিলাম এবং আমি ডিবিতে অ্যাপিয়ার হইনি। এবং একটা কারণে বসছিলাম, কারণ আমি কিছু ব্যাচ ফ্যাচ রান করতাম, মানে আমার কোচিং ব্যাচ চালাতাম, তো আমি প্যাটার্ন দেখতে কিরকম নতুন প্যাটার্নে করছে, আমি ডিবিতে যাইনি যার জন্য। তা আমি ওখানে গিয়ে আমি যেরকম লাইট মাইন্ডেড হতে পরীক্ষা দিয়েছি, যে আমার মানে কোনো প্রেশার নেই, কোনো বিনা প্রেশারে আমার একটা বড় স্কোর হয়ে এমনি মানে আমি 4600 এমনি পেয়ে যাচ্ছি। তো সেইটা আমি যখন নিজে এক্সাম দিতাম সিরিয়াসলি, তখন আমার সেটা হতো না দুই দিন। একটা এক্সপেকটেশন, প্রেশার, এগুলো মানুষ কেরকম ভাবে এগুলো ওভারকাম করার জন্য একটু লাইট মাইন্ডেড থাকতে হবে, যে কি হবে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, মনটাকে সাহস যোগাতে হবে, একটু মেডিটেশন করা যেতে পারে, এর বেশি বলা মুশকিল, কারণ আমি নিজেও ওভারকাম করতে পারি। একদম ঠিক, এটাও আমি একমত। মানে ইনফ্যাক্ট আমিও আমার যতদিন আমার বয়স ছিল সিলেকশনের পরেও, মানে আমার সিলেকশনের পরেও মানে যতদিন জয়েনিং আসেনি, ট্রেনিং পিরিয়ডে যখন আমি ছিলাম কলকাতায় পোস্টেড, তখন আমিও পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম, কারণ মেন জিনিসটা আমার দেখার ছিল হচ্ছে স্টুডেন্টদের যে পড়াচ্ছি পেপারটা কেমন আসছে সেটা অ্যানালাইজ করাটা অবশ্যই। একজন মেন্টারের, অনেক স্টুডেন্ট ব্যাপারটা বোঝে না, অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু একজন মেন্টার যথার্থ মেন্টার তখনই যে মেন্টার নিজে এক্সামটা হলে গিয়ে ফেস করছে, ব্যাপারটা বুঝতে পারছে যে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার স্টুডেন্টের। তো আমার আলটিমেট গোল, আমি স্টুডেন্টদের কোনো ক্ষতি করবো না, আমি তাদের সিট নিচ্ছি না, আমি ডিবিতে অ্যাপিয়ার করছি না। কিন্তু তাকে তো পরীক্ষার হলে না বসলে সে তো বুঝবে না। ইভেন ইউপিএসসি তো তাই হয় অনেক, আমি শুনেছি যে অনেক মেন্টার তারা বসেন, ইভেন ক্যাটের যে বড় বড় ফ্যাকাল্টিটা হয়, তারা ক্যাটের তো এজ লিমিট অনেক বেশি বা করা আছে, তো তারাও বসেন, তারা এক্সামে আলটিমেট অ্যাপিয়ার করেন না ওখানে, যেখানে কলেজ চুজের সময় একটা দরকার যে কি কোন দিকে এক্সামটা কোন দিকে শিফট করছে। অ্যাকচুয়ালি কি পরে কোশ্চেন পেপারটা ঘরের মধ্যে দেখে অ্যানালিসিস করা অনেক সহজ, কিন্তু ওই সময় যে পারফরমেন্সটা যে কি অ্যাকচুয়ালি কিভাবে করলে ভালো হয়, তার জন্য বসা দরকার। বুঝতে পেরেছি, ঠিক। তো এটাও একটা কথাও তুমি ইম্পর্টেন্ট কথা বললে যে হ্যাঁ মেডিটেশনটা, আমিও এটাও ফোকাস করি, স্টুডেন্টদের বলি যে মেডিটেশনটা করলে অনেকটা হেল্পফুল হয়। হয়তো হেল্প হবে। এবার আমি নিজেও ওই সময় করতে পারিনি, হয় না অতটা, আমাদের মাথায় এতটা চাপ থাকে আমরা পারি না, কিন্তু হয়তো হেল্প হতে পারে। অনেকে বলে যে সেটা কেউ দেখতে পারে। বুঝতে পেরেছি। চাকরি পাওয়ার যে খিদে, সেই জিনিসটা মানুষের মধ্যে এরকম ভাবেই এখন তো বর্তমানে এত কম্পিটিশন, এত কাঠখোট একটা সিচুয়েশন চলছে, বেকারত্ব এরকম ভাবে বেড়ে গেছে যে মানুষকে চাকরি পেতেই হবে, বাবা মার একটা এক্সপেকটেশন থাকে, এইসব নিয়ে এক্সপিরিয়েন্সরা মানে সব জানি সব বোঝে, কিন্তু তবু আর কি মানুষের মাথা থেকে বোঝ কখনো কম হয় না। চাকরি পেতেই হবে এই ধারণা নিয়ে যখন মানুষ যায়, তখন স্বাভাবিক একটা পারফরমেন্স এফেক্ট করবেই। সেটা সব ক্ষেত্রেই তাই, মানে আমাদের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে তাই হয়েছে কোনো কোনো ম্যাচে, যে পারফরমেন্স প্রেশার একদম সেটা হয়েই থাকে। তো আমরা এবার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। তো আমি জাস্ট একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো সেশনটা এন্ড করার আগে। তুমি তোমার যে ওয়ার্ক প্রোফাইল এই মুহূর্তে, জব প্রোফাইল, তো সেই জব প্রোফাইলে তোমার মানে একটু জাস্ট
ওভারভিউ দিলে ভালো হয় স্টুডেন্টদের, জাস্ট একটা মোটিভেশনের জন্য যে তোমার কত গ্রেড পে, বা সেটা না বললেও হবে বা বললেও হবে, বা তোমার এই যে মানে কিভাবে মানে তারা জবে জয়েন করার পর কিভাবে তারা প্রমোশনাল পরীক্ষা দিয়ে আরো নিজেদের এনহ্যান্স করতে পারে, এই ব্যাপারে একটা শর্ট জাস্ট এক লাইনে বলে দিলে ভালো হয়। এই 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 ব্যাপারে আমি বলতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি, আমরা জেনারেলি এসএসসি দিয়ে গ্রুপ বি লেভেলে সবাই যাই, গ্রুপ বি গ্রুপ সি লেভেলে যাই। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিউরোক্রাসি একটা এরকম ভাবে বানিয়ে রেখেছে, বলা উচিত নতুন প্ল্যাটফর্মে যে গ্রুপ এদের জন্য একমাত্র প্রমোশনটা ভালো, বাকি গ্রুপ বি গ্রুপ সি এর জন্য অনেকটাই রেপ্রাইজ। তো তাদের প্রমোশনাল এক্সাম দিয়ে উপরে ওঠার খুব জায়গা খুব কম, ইনকাম ট্যাক্সে করা যায় আর কিছু কিছু অ্যাকাউন্টেন্ট অডিটর পোস্টে করা যায়। বাট আমি যেই কারেন্টলি যেখানে আছি, কাস্টমস, কলকাতা কাস্টমস বা কলকাতা জিএসটি অ্যাজ ইন্সপেক্টর, আচ্ছা ইন্সপেক্টরদের জেনারেলি 46 বেতন হয় সেন্ট্রাল গভর্নমেন্টে। সিবিআই, ইডি, যে কোনো সবার সেম, বা মিনিস্ট্রিতে এএসও যারা হয় তাদের সবাই 46 হয়। তো আমাদের প্রোফাইলটায় কাস্টমস এর ইন্সপেক্টরে এক্সাম দিয়ে প্রমোশন হওয়ার স্কিম নেই। তোমার আপনাকে বাই মানে র্যাঙ্ক, এসএসসি যে র্যাঙ্ক সেই ওয়াইজে ফার্স্ট প্রমোশনটা সেই ওয়াইজই হবে। তারপর আস্তে আস্তে যে অল ইন্ডিয়া যারা র্যাঙ্ক লিস্ট থাকবে সেইভাবে আস্তে আস্তে এগোবে। তো কাস্টম ইন্সপেক্টর করে জয়েন করে যদি এখন সিরিয়াসলি নিউ আনার একটা কথা বলছে, ওই ক্যাডার রিস্ট্রাকচারিং হলে হয়তো একজন ইন্সপেক্টর হয়ে সে ইউআর ক্যান্ডিডেট হয়ে সে ডিসি লেভেলে সে অব্দি যেতে পারে, বা খুব ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে সে জেসি অব্দি হতে পারে। এর বেশি মনে হয় না যাওয়া সম্ভব, বেস্ট কেস বলছি আমি। বাকি অ্যাজ ডিপার্টমেন্ট কাস্টম খুব ভালো ডিপার্টমেন্ট, অনেক এক্সপোজার পাওয়া যায়, অনেক কিছু বা ভারতের যে বৈদেশিক নীতি, ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি, এগুলো অনেক কিছু বোঝা যাবে, অনেক সেইভাবে কাজ করা যাবে, কন্ট্রিবিউট করা যাবে আমাদের দেশের রেভিনিউ জেনারেট করতে। কলকাতা কাস্টমে তুমি কলকাতা জিএসটি ইন্সপেক্টর খুব ভালো পোস্ট, সেখানে আরো অনেক কিছু ব্যবসায়িক অনেক জিনিসপত্র শেখা যাবে। ইনকাম ট্যাক্স খুব ভালো, ইনকাম ট্যাক্সের একটা আলাদাই কারণ আছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের, এখনো রয়েছে যথেষ্ট আর কি। এগুলো স্বনামধন্য পোস্ট, এ নিয়ে কোনো আর কি কোনো কোশ্চেন মার্ক থাকে না। অ্যাজ এন এনফোর্সমেন্ট অফিসার ইডিতেও প্রচুর কাজের জায়গা আছে, মানে কাজ করতে গেলে কাজের জায়গা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের এই বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে। বাকি আমি যদি বলি প্রমোশনাল অ্যাভিনিউ বেটার, কিন্তু ব্যাংকিং সেক্টরে এলআইসি, ব্যাংকিং, সেবি এসব জায়গাতে প্রমোশনাল মাচ মাচ বেটার দেন আমাদের সুপার সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে এক্সাম দিয়ে আগে হওয়ার অনেক জায়গা আছে। ঠিক আছে, আমাদের এখন ইভেন তো ব্যাংকে স্যালারি বাইপার্টেড হওয়ার পর স্যালারি অনেকটা বেড়ে গেছে, এসবিআইপিও তো অনেক স্যালারি বেড়ে গেছে। মানে ইউপিএসসি যে 50 গেট পে আর এসবিআইপিও যে ইনিশিয়াল যে প্যাকেজ, তার মধ্যে খুব একটা গ্যাপ নেই মনে হয়, দেখছি আমি। যাই হোক, তো খুব ভালো লাগলো তোমার সাথে একটা ডিসকাশন করে, এতে তোমার মানে অনেক অ্যাসপিরেন্টসদের হেল্প হলো, আশা করি অনেকটাই তারা। হ্যাঁ দাদা, হ্যাঁ একদমই তাই। আর তোমাদের যে পারসিস্টেন্স এডুকেটরের যে মধ্য দিয়ে যে অ্যাসপিরেন্টস কিভাবে গাইড করছো, যেভাবে মেন্টরশিপ দিচ্ছ, তো তাদের আমি বিভিন্ন সেশন দেখেছি, তোমার একটা বুক পাবলিশ হয়েছে, আমি সেটাও আমি দেখেছি। তো সেগুলো খুব দারুণ জিনিস, অ্যাসপিরেন্টরা ডেফিনেটলি ওখান থেকে যদি হেল্প পাবে আমি এক্সপেক্ট করছি। আই উইশ দে গেট সাকসিড। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ প্রীতম, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থেকো, এবং আমরা আরো আস্তে আস্তে এরকম স্টুডেন্টদের জন্য আরো ছোট ছোট সেশন রাখবো, যাতে হ্যাঁ যদি আমি কোনো হেল্প করতে পারি, আমি যদি কোনো ইনপুট দিতে পারি, আমি অবশ্যই ট্রাই করবো তোমার সেন্টারের মধ্য দিয়ে। একদম।